আমার সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা এই অনলাইন ক্লাসে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আজকে তৃতীয় লেকচার। ইতিপূর্বে আমরা দুটো লেকচার দিয়েছি। আজকের আমাদের আলোচ্য বিষয় থাকবে গড়মুক্ত পথ এবং গ্যাসের সূত্রাবলী। এই টপিকসগুলো আমরা একটু সংক্ষেপে বলবো, তবে এত সংক্ষেপে বলবো না যাতে তোমাদের আবার বুঝতে সমস্যা না হয়। যাই হোক, ইতিপূর্বে আমরা গ্যাসের চরিত্র নিয়ে কথা বলেছিলাম, যে গ্যাস অণুগুলো কেমন, তাদের চরিত্র কি। গ্যাস অণুগুলো স্থিতিস্থাপক, ক্ষুদ্র স্থিতিস্থাপক গোলক সদৃশ। গ্যাস অণুগুলো সবসময় গতিশীল। গতিশীল থাকা অবস্থায় তারা পরস্পরের সাথে আবার পাত্রের দেয়ালের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ করে। এরকম দুটো সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বটা হলো মুক্ত পথ। এই মুক্ত পথগুলোর গড় মানই হচ্ছে গড়মুক্ত পথ। আমরা গড়মুক্ত পথের রাশিমালা প্রতিপাদন করব এবং এখানে আমরা দেখব যে আমরা কিভাবে কত বড় বড় ভুল করে বসি। তো আমাদের গড়মুক্ত পথের আমরা সংজ্ঞা দিলাম। মুক্ত পথগুলোর গড় মানই হচ্ছে গড়মুক্ত পথ। বিজ্ঞানী ক্লোসিয়াস সর্বপ্রথম গড়মুক্ত পথের রাশিমালা প্রতিপাদন করেছিলেন। তিনি একটা গ্যাস নল বিবেচনা করেছিলেন, যে গ্যাস নলের ব্যাসার্ধ ছিল একটি গ্যাস অণুর ব্যাসের সমান। বিজ্ঞানী ক্লোসিয়াস গড়মুক্ত পথের রাশিমালা প্রথম প্রতিপাদন করেছিলেন। তিনি যে গ্যাস নল নিয়েছিলেন, সেই গ্যাস নলের ব্যাসার্ধ ছিল একটি গ্যাস অণুর ব্যাসের সমান, যা আমরা সিগমা দিয়ে প্রকাশ করব। বিজ্ঞানী ক্লোসিয়াস ধরে নিয়েছিলেন যে একটি গ্যাস অণু যখন নলের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যায়, তখন শুধু ওই গ্যাস অণুটাই গতিশীল। এক কথায় তিনি শুধু একটি মাত্র গ্যাস অণুকে গতিশীল ধরেছিলেন, নলের ভিতরের গ্যাস অণুগুলোকে স্থির ধরেছিলেন। নলের ভিতরের গ্যাস অণুগুলোকে তিনি স্থির ধরেছিলেন, আর এটাকে শুধুমাত্র গতিশীল ধরেছিলেন। আমরা বুঝতেই পারতেছি তার এই মতবাদ একেবারে যথার্থ নয়, কারণ এই গ্যাস অণুগুলো অবশ্যই স্থির নয়। যাই হোক, ক্লোসিয়াসের তথ্য অনুসারে গড়মুক্ত পথের রাশিমালা ল্যামডা সমান 1/πσ²n। এখানে সিগমা হলো গ্যাস অণুর ব্যাস অথবা নলের ব্যাসার্ধ, আর এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো এনটা কি? একক আয়তনে গ্যাস অণুর সংখ্যা, একক আয়তন, সুতরাং আয়তন দিয়ে ভাগ একক আয়তনে গ্যাস অণুর সংখ্যা, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা ভাগ আয়তন। এরপর দ্বিতীয় বিজ্ঞানী ম্যাক্সওয়েল অনেকটাই সংশোধিত গড়মুক্ত পথের রাশিমালা প্রতিপাদন করেছেন। তিনি উল্লেখ করেছেন যে একই তাপমাত্রায় সকল গ্যাস অণুর শক্তি একই। এই কথাটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ তিনি কি করলেন, যেহেতু একই তাপমাত্রায় সকল গ্যাস অণুর শক্তি একই, এই শক্তি সমান ধরে, অর্থাৎ সকল গ্যাস অণুর
এই নলের ভেতরের সকল গ্যাস অণুর শক্তি সমান ধরে তিনি গড়মুক্ত পথে রাশিমালা প্রতিপাদন করলেন। ল্যামডা সমান সমান 1/√2 পাই সিগমা স্কোয়ার n। আমরা এই লাইনে আবার আসিব ফিরে, আমাদের এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা রাশিমালা। তাহলে ম্যাক্সওয়েল কি করেছিলেন? নলের ভেতরের সকল গ্যাস অণুর শক্তি সমান ধরেছিলেন। এরপর তৃতীয় আরেকজন ব্যক্তি বিজ্ঞানী বোলসম্যান, তিনি কি করলেন? তিনি সবগুলো গ্যাস অণুকেই গতিশীল ধরলেন এবং ধরে নিলেন যে সকল গ্যাস অণুর গড় বেগ একই। তাহলে তিনি বিজ্ঞানী বোলসম্যান সকল গ্যাস অণুকে গতিশীল এবং সকল গ্যাস অণুর গড় বেগ একই ধরে তিনি যে রাশিমালাটা পেয়েছিলেন তা হল 3/4 পাই সিগমা স্কোয়ার n। তো এখানে তিনটা রাশিমালার মধ্যে কোন রাশিমালাটা বেশি সঠিক, বা আমরা কোন রাশিমালা দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করব, বা কোনটা সঠিক কোনটা ভুল? আসলে সঠিক তিনটাই। তো আমরা গাণিতিক সমস্যার সমাধান করব দ্বিতীয়টি দিয়ে, কারণ এই সমীকরণটাই বেশি যুক্তিসঙ্গত। কারণ আমরা জানি তিনি কি করেছিলেন, যে সকল গ্যাস অণুর গতিশক্তি সমান ধরেছিলেন, আর বোলসম্যান সকল গ্যাস অণুর গড় বেগ সমান ধরেছিলেন। আর ক্লোসিয়াস কি করেছিলেন? তিনি শুধুমাত্র একটি গ্যাস অণুকে গতিশীল ধরেছিলেন, নলের ভিতরের অন্যান্য গ্যাস অণুগুলোকে স্থির ধরেছিলেন। যাই হোক, সঠিক তিনটাই। আমরা ম্যাক্সওয়েলের এই সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা এখানে আরও একটু বিস্তারিত আলোচনায় যাব, খুব প্রয়োজনীয় আলোচনা। ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে গড়মুক্ত পথের রাশিমালা এই n হচ্ছে এখানে একক আয়তনে অণুর সংখ্যা। আমরা রাশিমালা থেকে প্রয়োজনীয় কিছু রাশিমালার প্রতিপাদন করব। আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখি। আমরা উপরে নিচে যদি একটি অণুর ভর দ্বারা গুণ করলাম, এই mn আসলে এখানে কি? n হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, m হচ্ছে একটি অণুর ভর। তাহলে mn হবে একক আয়তনে যতগুলো অণু আছে তার ভর। একক আয়তনে যতগুলো অণু আছে তার ভর, অর্থাৎ একক আয়তনের ভর। আর একক আয়তনের ভরই হচ্ছে ঘনত্ব, সুতরাং mn হবে ঘনত্ব। তাহলে আমরা mn এর পরিবর্তে লিখতে পারবো ঘনত্ব রো। mn সমান সমান ঘনত্ব রো। আমাদের এটা দ্বিতীয় সমীকরণ, 2 নম্বর দিলাম। এবার আমরা আবার 1 নং সমীকরণ থেকে আরও কিছু রাশিমালা প্রতিপাদন করব। 1 নং সমীকরণ হতে √2 পাই সিগমা স্কোয়ার n। আমরা n এর পরিবর্তে কি বসাতে পারি? n এর পরিবর্তে বসাতে পারি na/v। তাহলে আমাদের নিচে হবে na আর উপরে যাবে v। আমরা জানি pv সমান সমান RT 1 মোল গ্যাসের জন্য। এখান থেকে অতএব v সমান সমান দাঁড়াবে RT ভাগ p। তাহলে আমরা v এর পরিবর্তে
RT ভাগ P বসাবো, তাহলে আমাদের ল্যামডা সমান সমান হবে 1/√2 পাই সিগমা স্কোয়ার, ভি এর পরিবর্তে হবে RT ভাগ P, তাহলে RT আর পিটা অবশ্যই নিচে যাবে, তাহলে P গুণন NA ল্যামডা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, আমরা ভি এর রাশিমালা বসে দিলাম RT ভাগ P। এখন ভালো করে যদি দেখার চেষ্টা করো, এই R ভাগ NA এটা ধ্রুব সংখ্যা, R ভাগ NA এই ধ্রুব সংখ্যাটা আসলে বোলসম্যান ধ্রুবক কে। তাহলে ফাইনালি আমাদের রাশিমালাটা দাঁড়াবে, ওপরে হবে KT আর নিচে আসবে √2 পাই সিগমা স্কোয়ার P চাপ। আমি ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে বলবো, ইহাই হচ্ছে গড়মুক্ত পথের চূড়ান্ত রাশিমালা। আমরা প্রায় গড়মুক্ত পথের রাশিমালা বললে আমরা এত দূর পর্যন্ত আসি না, এটা চরম ভুল। গড়মুক্ত পথের রাশিমালা এ পর্যন্ত আসতেই হবে। তাহলে এর আগে আমরা গড়মুক্ত পথের রাশিমালা পেয়েছিলাম, সেগুলো আমি আর একবার একটু সাইডে মনে করে দেওয়ার চেষ্টা করব। বিশেষ কারণে আমরা শুধু ম্যাক্সওয়েলেরটাই বলবো। ম্যাক্সওয়েলের প্রথম রাশিমালাটা ছিল 1/√2, প্রথম রাশিমালা ছিল ল্যামডা সমান সমান 1/√2 পাই সিগমা স্কোয়ার N। এটা ছিল 1 নং রাশিমালা, এটা ছিল 2 নং রাশিমালা। চূড়ান্তভাবে আমরা পেয়ে গেলাম 3টা। 1 নং সমীকরণ থেকে স্পষ্টত যে ল্যামডা গড়মুক্ত পথ অবশ্যই একক আয়তনে অণুর সংখ্যার উপরে নির্ভরশীল, অর্থাৎ ব্যস্তানুপাতিক। তাহলে গড়মুক্ত পথ একক আয়তনে অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক, রিমেম্বার মনে রাখতেই হবে। এই সমীকরণ থেকে আমরা আরও পেয়ে যাই গড়মুক্ত পথ গ্যাস অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক। আবার 2 নং সমীকরণ থেকে স্পষ্টত যে গড়মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ 2 নং সমীকরণ থেকে আমরা পাবো গড়মুক্ত পথ ল্যামডা সমান সমান সমানুপাতিক 1/ρ। আমি বিশেষ কারণে এগুলোকে লাল চিহ্নিত করে রাখতে চাচ্ছি, কারণ এগুলো খতে আসে, MCQতে আসে, খতে আসবে, MCQতে আসবে। এবার আমরা 3 নং সমীকরণে যদি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি, KT, এখানে T হচ্ছে পরম তাপমাত্রা আর P হচ্ছে চাপ। তাহলে 3 নং সমীকরণ থেকে স্পষ্টত গড়মুক্ত পথ ল্যামডা পরম তাপমাত্রার সমানুপাতিক, এবং 3 নং সমীকরণ থেকে আরও স্পষ্টত গড়মুক্ত পথ চাপের ব্যস্তানুপাতিক। এই সমীকরণ দুটো থেকে আমরা প্রায়ই প্রশ্ন করে থাকি, দেখাও যে গড়মুক্ত পথ পরম তাপমাত্রার সমানুপাতিক। দুঃখজনক হলো বেশিরভাগ ছাত্রছাত্রী এই সমীকরণ থেকে ব্যাখ্যাটা দেয় না, তারা এদিক সেদিক করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, তারা ঘনত্ব দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। ওগুলো ব্যাখ্যা চলবে না, এই সমীকরণ পর্যন্ত আসতে হবে এবং এই সমীকরণের চোখে এভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে গড়মুক্ত পথ পরম তাপমাত্রার সমানুপাতিক এবং গড়মুক্ত পথ চাপের ব্যস্তানুপাতিক। এখানে এই সমীকরণ নিয়ে আমি আরও কয়েকটা কথা বলবো। ভূপৃষ্ঠে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে বায়ুর চাপ অনেক বেশি। তো এই চাপ বেশি, অর্থাৎ ভূপৃষ্ঠে
এই ল্যামডা এর মান কত? এই ল্যামডা এর মান প্রায় 0.1 মাইক্রোমিটার। ভূপৃষ্ঠে বা সমুদ্র পৃষ্ঠে গড়মুক্ত পথের মান হলো 0.1 মাইক্রোমিটার বা 0.1 10⁻⁻⁶ মিটার বা 1 × 10⁻⁷ মিটার। এটা কোথায়? ভূপৃষ্ঠে বা সমুদ্র উপকূলে। এখন আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাই, আমার দিকে খেয়াল করো, ভূপৃষ্ঠে যদি মান হয় এই, ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে বায়ুর চাপ কমে যাবে, আর চাপ যদি কমে যায় তাহলে ল্যামডা বেড়ে যাবে। মনে করো আমরা ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে গেলাম, তাহলে সেখানে বায়ুর চাপ অবশ্যই কম, ল্যামডা এর মান কমে যাবে, ল্যামডা এর মান বেড়ে যাবে। বায়ুর চাপ যেহেতু কম, ল্যামডা এর মান বেড়ে যাবে। এই মানটা আসলে প্রায় 16 সেন্টিমিটার। তাহলে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় বায়ুর চাপ কম, বিধায় সেখানে ল্যামডা এর মান 16 সেন্টিমিটার। এর অর্থ হলো চাপ যদি কমে তাহলে গ্যাস অণুগুলোর সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বটা বেড়ে যাবে। 16 সেন্টিমিটার মানে কতটুকু? 16 সেন্টিমিটার মানে কি এতটুকু? না, আমার হাতের কলমটা 14 থেকে 15 সেন্টিমিটার। তাহলে 16 সেন্টিমিটার মানে আর একটু বড়। তাহলে 100 কিলোমিটার উচ্চতায় ল্যামডা এর মান প্রায় 16 সেন্টিমিটার। এখন যদি আমরা ভূপৃষ্ঠ থেকে আরও অনেক উপরে চলে যাই, ধরে নিলাম ভূপৃষ্ঠ থেকে 300 কিলোমিটার উচ্চতায়, 300 কিলোমিটার উচ্চতায় ল্যামডা এর মান অনেক বেশি। অর্থাৎ আমার এই আলোচনা থেকে স্পষ্টত যে গড়মুক্ত পথ চাপের উপরে নির্ভরশীল, ব্যস্তানুপাতিক, চাপ ভূপৃষ্ঠে চাপ বেশি, ফলে গড়মুক্ত পথ কম। যতই ওপরে যাব চাপ কমে যাবে, গড়মুক্ত পথের রাশিমালা বেড়ে যাবে। এবার তাপমাত্রার সাথে সম্পর্ক কি? আমাদের সমীকরণ স্পষ্ট করে বলে দিচ্ছে যে গড়মুক্ত পথ তাপমাত্রার সমানুপাতিক। এখন তাপমাত্রা যে 0 হয়, গড়মুক্ত পথও 0 হয়ে যাবে। অর্থাৎ 0 কেলভিন তাপমাত্রায় গড়মুক্ত পথ 0। এর আর একটা অর্থ হলো যে 0 কেলভিন তাপমাত্রায় গ্যাস অণুগুলো স্থির হয়ে যায়, এদের আর কোনো বেগ থাকে না, কোনো গতিশক্তি থাকে না। আর বেগ থাকে না মানে এদের সংঘর্ষ আর হবে না। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে হয়ে থাকে। যারা বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের জন্য এই সমীকরণগুলো কি পরিমাণ দরকারি সেটা আমি তোমাদের বোঝাতে পারবো না। তাছাড়া বোর্ড কোশ্চেন আমরা তো করেই থাকি, বোর্ড কোশ্চেন এরকম হয়ে থাকে। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে যে নিচের কোন বাক্যটি সঠিক, তখন স্পষ্ট করে বলতে হবে গড়মুক্ত পথ চাপের ব্যস্তানুপাতিক, গড়মুক্ত পথ পরম তাপমাত্রার সমানুপাতিক, গড়মুক্ত পথ একক আয়তনে অনুসংখ্যার ব্যস্তানুপাতিক, গড়মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক। যাই হোক, গড়মুক্ত পথ থেকে গাণিতিক সমস্যা তোমাদের করতে হবে এবং গাণিতিক সমস্যা করার সময় আমরা অবশ্যই ম্যাক্সওয়েলের সমীকরণটি ব্যবহার করব। এ পর্যায়ে আমরা এখন আমাদের দ্বিতীয় ধাপে আমরা গ্যাসের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। আমরা গ্যাসের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। গ্যাসের সূত্রাবলী যেহেতু অনেক বিস্তারিত জিনিস, তো আমরা ততটুকুই বলবো যতটুকু আমাদের প্রয়োজন। তো গ্যাসের সূত্রাবলীর প্রথমেই আসবে বয়েলের সূত্র।
বয়েল, দ্বিতীয় আসবে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তৃতীয় আসবে চাপের সূত্র, পরবর্তীতে আসবে অ্যাভোগাড্রোর সূত্র। তো আমরা আসলে প্রথম সমীকরণ, প্রথম সূত্রদ্বয় মোটামুটি বিস্তারিত বলার চেষ্টা করব। তো এই সূত্রগুলো বলার আগে গ্যাসের কিছু মৌলিক রাশি আছে, স্থানাঙ্ক আছে, সেগুলো আমাদের একটু দেখে নেওয়া ভালো। মনে করো এটা একটা গ্যাস পাত্র, গ্যাস পাত্র, গ্যাস পাত্র, এর মধ্যে আবদ্ধ অবস্থায় কিছু গ্যাস আছে। এই গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং তাপমাত্রা বা পরম তাপমাত্রা টি। এই চাপ, আয়তন এবং তাপমাত্রা, এই তিনটা আসলে গ্যাসের মূল স্থানাঙ্ক বা তাপগতীয় স্থানাঙ্ক। এই তিনটার বাহিরে আরও দুটো তাপগতীয় স্থানাঙ্ক আছে। সেই দুটো হলো অন্তস্থ শক্তি এবং এন্ট্রপি। তাহলে আপাত দৃষ্টিতে পাঁচটা মনে হচ্ছে, কিন্তু এই অন্তস্থ শক্তি পরম তাপমাত্রার সাথে সরাসরি রিলেটেড বিধায় আমরা বলবো যে স্থানাঙ্ক বা তাপগতীয় স্থানাঙ্ক সর্বমোট 4টি। প্রধানত হচ্ছে 3টি, চাপ, আয়তন এবং তাপমাত্রা। তবে যদি এমসিকিউতে প্রশ্ন দেখে বুঝে নিতে হবে, মনে রাখতে হবে অন্তস্থ শক্তি কিন্তু অবশ্যই তাপগতীয় স্থানাঙ্ক, কিন্তু এটি সরাসরি তাপমাত্রার সাথে রিলেটেড হওয়ার কারণে এটাকে আলাদা হিসেবে খুব একটা বিবেচনা করা হয় না। সেই দৃষ্টিকোণ থেকে তাপগতীয় স্থানাঙ্ক মোট 4টি, কিন্তু প্রধানত 3টি। এখন এই 3টি স্থানাঙ্ক এখানে দেখো, বয়েলের সূত্র এই চাপের সাথে রিলেটেড, আর চার্লসের সূত্র তাপমাত্রার সাথে রিলেটেড। তো আমরা জানি চাপ, আমরা যদি গ্যাসের চাপ যদি বাড়ানোর চেষ্টা করি, চাপ, তাহলে আয়তন কমে যাবে। তাহলে বয়েলের সূত্র হবে ভি ব্যস্তানুপাতিক 1/p। আমরা সংক্ষেপে বলতে চেয়েছি, তাই আমরা সংক্ষেপেই বলবো, যখন ভর ও তাপমাত্রা স্থির, এক কথায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা অপরিবর্তিত থাকলে আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, বা পিভি সমান হবে কে। পিভি সমান কে, খুব ইম্পর্টেন্ট লাইন। সোজা কথা, গ্যাসের চাপের যত পরিবর্তন ঘটানো হোক না কেন, আমরা চাপ যদি বাড়াই কমাই, আয়তন কমবে বাড়বে, কিন্তু পিভি এর গুণফলের কোনো পরিবর্তন হবে না। শেষ কথা, বয়েলের সূত্র হচ্ছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে চাপ এবং আয়তনের গুণফলের কোনো পরিবর্তন হবে না। আমরা এই লাইন থেকে লিখতে পারি P1 V1 সমান P2 V2। আমরা এখানে আর একটু দেখার চেষ্টা করব, এই যে পিভি, এই রাশিটা আসলে কিসের ন্যায় প্রশ্ন করা হয়ে থাকে, যে কে বা পিভি। তাহলে পি হলো চাপ, আয়তন হলো ভি। চাপের
একক হলো নিউটন পার মিটার স্কোয়ার, আয়তনের একক হলো মিটার কিউব। সুতরাং এককটা দাঁড়াবে নিউটন মিটার। নিউটন মিটার কিসের একক? এটা কাজের একক, কাজ। তাহলে পিভি এই রাশিটা আসলে কাজের সাথে রিলেটেড। আমাদের এখানে লেখ চিত্র আঁকতে বলা হয়ে থাকে, আমাদের লেখ চিত্র আঁকতে বলা হয়ে থাকে। আমরা এখানে তো দেখেছি যদি আমরা যদি এক্স অক্ষ বরাবর চাপ, ওয়াই অক্ষ বরাবর পিভি দেই, কি দাঁড়াবে? অর্থাৎ আমরা যদি চাপ বাড়াতে থাকি, চাপ যদি বাড়াতে থাকি, তাহলে পিভি এর কি হবে? আমরা একটু আগে দেখেছি চাপ যতই বাড়ানো হোক না কেন, পিভি এই গুণফলের কোনো পরিবর্তন হবে না। সুতরাং লেখচিত্রটা হবে এক্স অক্ষের সমান্তরাল। এই লেখ থেকে আবার কোশ্চেন করা হবে একটু পরে। আমরা যে আর একটা লেখচিত্র আঁকার চেষ্টা করি, আমরা এদিকে দিলাম পি, সেই আগেরই মতো, এদিকে দিলাম আয়তন। এবার কি হবে? এবার কিন্তু চাপের বিপরীতে আয়তনের পরিবর্তন চাওয়া হয়েছে, মানে বলা হচ্ছে যে চাপ বাড়ানো হচ্ছে। তাহলে আয়তনের কি হবে? মাথায় একটু প্রেশার নিতে হবে। চাপ যদি আমি একটু করে বাড়াই, তাহলে আয়তন তো কমে যাবে। তাহলে লেখচিত্রটা হবে চাপ বাড়ালে আয়তন কমে, চাপ বাড়ালে আয়তন কমে। এই যে চাপ বাড়াচ্ছে আয়তন কমতেছে, চাপ বাড়াচ্ছে আয়তন কমতেছে। লেখ হবে আয়তাকার পরাবৃত্ত। আমি পরামর্শ দেব এখানকার লেখগুলোকে আরো ভালো করে বোঝার জন্য। তাহলে চাপ বনাম পিভি খুব ইম্পর্টেন্ট, আর চাপ বনাম আয়তন। যদি আমরা তাহলে বয়েলের সূত্র থেকে আমরা দেখেছি পিভি সমান সমান কে, বা পি1 ভি1 সমান সমান পি2 ভি2। এখান থেকে অঙ্ক করতে হবে। বর্তমান যুগ গাণিতিকের যুগ। আমি ছাত্রছাত্রীদের বলবো যে ধারণা বদলাতে হবে, গাণিতিক বেশি বেশি গাণিতিক করতে হবে। আমি একটা প্রয়োগ দেখাবো। মনে করো একটা জলাশয় আছে, জলাশয়, একটা পুকুর। আমার হাতে একটা বেলুন আছে, বেলুন। আমি যদি বেলুনটা নিয়ে এই জলাশয়ের গভীরে যাই, বেলুনটা নিয়ে আমি জলাশয়ের গভীরে গেলাম, তাহলে বেলুনের আয়তন একই থাকবে নাকি বাড়বে নাকি কমবে? আমি ভূপৃষ্ঠে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি বেলুন নিয়ে, আমার বেলুনের আয়তন এই। আমি এখন ইচ্ছা হলো মনের খায়েশ মেটানোর জন্য আমি বেলুনটা নিয়ে পুকুরে নিচে চলে গেলাম, কি ঘটবে? ছাত্রছাত্রীদের একটু চিন্তা করে দেখতে পারো। দেখো পুকুরের উপরে, পানির উপরে শুধু চাপ, মানে বায়ুর চাপ, বায়ুর চাপ। এই বায়ুর চাপের মান আমরা ব্যবহার করে থাকি প্রায় 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। এখন যদি আমি জলাশয়ের গভীরে যাই, জলাশয়ের ঠিক গভীরে, এখানে চাপ কত? তাহলে জলাশয়ের গভীরে চাপ হবে সমান সমান, এই বায়ুর চাপ তো থাকবেই, তার সাথে জলাশয়ের পানি আছে, পানির কারণে চাপ যোগ হবে। অর্থাৎ নিচে চাপ হবে বায়ুর চাপ যোগ পানির চাপ। এর মান হবে 10⁵ প্লাস পানির চাপ H⁻g। এই সমীকরণ থেকে স্পষ্টত যে আমরা একটা জলাশয়ের যতই গভীরে যাব,
চাপ বাড়বে, আর চাপ বাড়ার সাথে সাথে আয়তন কমে যাবে। একদম তলাতে চাপ সর্বোচ্চ, আয়তন হবে সর্বনিম্ন। আমরা যদি এটা দেখার চেষ্টা করি চিত্রে, এই রকম হয়ে যাবে। অর্থাৎ আমরা যতই গভীরে যাব আয়তন ততই কমবে। উল্টো দিক থেকে যদি আমরা বলি যে একদম গভীরে চাপ সর্বোচ্চ, আয়তন সর্বনিম্ন, আর উপরে চাপ কম, আয়তন বেশি। এখানে একটা শর্টকাট আমি একটা সমীকরণ প্রতিপাদন করে দিতে চাই। আমার বিশ্বাস এই সমীকরণ তোমাদের কাজে লাগবে। ধরে নিলাম নিচে চাপ P2, নিচে আয়তন V2, আর উপরে চাপ P1। এই P1 এর মান কিন্তু প্রায় 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, আর উপরে আয়তন হলো V1। তাহলে কোনটা বড়? V1 বড় নাকি V2 বড়? অবশ্যই V1 বড়। তাহলে V1 যেহেতু বড়, কত গুণ বড়, মানে আয়তনটা কত গুণ বড়? ধরে নিলাম n গুণ বড়। অর্থাৎ আমরা এখানে আর একটা জিনিস ধরে নেব যে V1 ভাগ V2 সমান সমান n। এর অর্থ হলো যে উপরে আয়তন বড়, কত গুণ বড়? n গুণ বড়। যদি বলে উপরে আয়তন 4 গুণ বেশি, এখানে আয়তন 4 গুণ বেশি, তাহলে n এর মান 4 হবে। এই অবস্থায় আমরা যদি সমীকরণ প্রয়োগ করি, আমরা যদি সমীকরণ P1 V1 সমান সমান P2 V2, তাহলে মান যদি বসাই, P1 আমাদের P বা 10⁵, V1 এর মান আমরা ছিল V1 সমান সমান V2 সমান সমান n। অতএব V1 সমান সমান কত হবে? n গুণন V2। তাহলে P1 গুণন V1 এর মান হবে n গুণন V2 সমান সমান P2 হবে মোট নিচের মোট চাপ, অর্থাৎ বায়ুর চাপ প্লাস পানির চাপ H⁻G। তাহলে আমাদের P2 মান দাঁড়াবে P1 প্লাস H⁻G ইন্টু V2। উভয় পক্ষ থেকে আমরা যদি V2কে নাই করে দেওয়ার চেষ্টা করি, তুলে দেই, তাহলে আমাদের দাঁড়াবে P1 n সমান সমান P1 প্লাস H⁻G। আফটার ক্যালকুলেশন আমরা যদি ক্যালকুলেশন শেষ করি, তাহলে আমাদের H⁻G সমান সমান দাঁড়াবে P1 n-1। অতএব আমাদের H সমান সমান হবে P1 n-1 ভাগ ρg। আমরা সমীকরণটিকে যদি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, তাহলে আমাদের দাঁড়াবে H সমান সমান n1-1। P1 এর মান হচ্ছে 10⁵ প্রায়, রো হচ্ছে পানির ঘনত্ব 10⁻3, G এর মান 9.81। এই মানগুলো বসালে আমরা ফাইনালি পাবো H সমান সমান n1-1 ইন্টু 10.2। এই সমীকরণ দিয়ে আমাদের অঙ্ক করতে হবে MCQতে। অর্থাৎ H হচ্ছে জলাশয়ের গভীরতা। আমি ছোট্ট একটা এক্সাম্পল দেব। মনে করো একটা বায়ু বুদবুদ জলাশয়ের গভীরে ছিল, সেখান থেকে বায়ু বুদবুদটা উপরে উঠে এলো, এতে করে আয়তন 4 গুণ বেড়ে গেল। আয়তন বেড়ে গেল 4 গুণ। তাহলে জলাশয়ের গভীরতা কত? তাহলে আয়তন বৃদ্ধি পেয়েছে 4 গুণ,
সুতরাং n এর মান হবে 4। তাহলে 4 - 1 গুণন 10.2, এই হবে জলাশয়ের গভীরতা। এখানে আরেকটু মনে করে দেওয়ার চেষ্টা করব। যে অনেক সময় বলা হয়ে থাকে যে একটা বায়ু বুদবুদ নিচ থেকে উপরে উঠে আসায় ব্যাস বৃদ্ধি পেয়েছে 3 গুণ। একটা বায়ু বুদবুদ জলাশয়ের নিচ থেকে উপরে আসায় ব্যাস বৃদ্ধি পেয়েছে 3 গুণ। আয়তন কিন্তু বলেনি। আমরা ভালো করে জানি যে ব্যাস যদি বৃদ্ধি পায়, এই যে পুরো ব্যাস যদি বাড়ে তাহলে আয়তন বাড়ে। অর্থাৎ এখানে একটা রিলেশন আছে, আয়তন সমান সমান 1/6 পাই ডি কিউব। সোজা কথা, আমাদের ব্যাসের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে এই ঘন। ব্যাস যদি বাড়ে 3 গুণ, তাহলে 3 গুণ, তাহলে আয়তন বাড়বে 27 গুণ। ব্যাস যদি হয় দ্বিগুণ, তাহলে 2⁻³ আয়তন বাড়বে 8 গুণ। ব্যাস যদি বাড়ে দ্বিগুণ, আয়তন বৃদ্ধি পেয়ে হবে 8 গুণ। ব্যাস যদি বাড়ে 3 গুণ, আয়তন বৃদ্ধি পাবে 27 গুণ। ব্যাস যদি বাড়ে 4 গুণ, তাহলে আয়তন বৃদ্ধি পাবে 64 গুণ। তাহলে আমাদের এই সমস্যায় ছিল ব্যাস 3 গুণ বেড়েছে, ব্যাস 3 গুণ বেড়েছে, তাহলে আয়তন বাড়বে 27 গুণ। তাহলে জলাশয়ের গভীরতা কত? তাহলে আয়তনের জায়গায় হবে 27 - 1 × 10.2। অনেকে হয়তো বলতে চাও যে 10.2 কোথা থেকে এলো? তোমরা উপরের সমীকরণটা যদি দেখার চেষ্টা করো, সেখানে ছিল 10⁵, নিচে ছিল 10⁻³। 5 থেকে 3 দিলে 2, মানে উপরে হবে 100, আর নিচে হলো 9.8। তাহলে 100কে 9.8 দিয়ে ভাগ করলে আমাদের 10.2 এই রাশিটা চলে আসবে। আমার ছাত্রছাত্রীদেরকে আমি পরামর্শ দেব, এই সমীকরণগুলো ব্যবহার করে যতটা সম্ভব বেশি করে গাণিতিক করতে হবে। এ পর্যায়ে আমরা চার্লসের সূত্রে আসব। এখানে একটু বলে নেওয়া ভালো যে বয়েল এবং চার্লস একটু অবাক হওয়ার বিষয়। বিজ্ঞানী বয়েল এই সূত্রটা দিয়েছিলেন 1660 সালে। তার প্রায় 117 বছর পরে 1787, 117 বছর পরে চার্লস এই সূত্রটা দিয়েছেন। তার আরও প্রায় 50 বছর পরে বিজ্ঞানী রেনো চাপের সূত্র দিয়েছেন। তো আমরা একটু সংক্ষেপে বলবো। চার্লসের সূত্র যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ যদি স্থির থাকে, চাপ স্থির থাকলে আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ স্থির থাকলে আয়তন হবে পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ আমরা V = হবে KT বা V/T = K। আমাদের লেখচিত্র আঁকতেই হবে। এখানে পরম তাপমাত্রা, এখানে দুটো লেখ খুব জরুরি। আমরা যদি ক্যালভিন স্কেলে তাপমাত্রা দিয়ে থাকি আর অক্ষবরা যদি আমরা আয়তন দেই, লেখচিত্র হবে মূলবিন্দুগামী সরলরেখা। অর্থাৎ 0 ক্যালভিন তাপমাত্রায় আয়তন তাত্ত্বিকভাবে 0। কিন্তু
আমরা যদি তাপমাত্রাটাকে ডিগ্রি সেলসিয়াস এককে দেই, আয়তন ভি, তখন লেখ কেমন হবে? একই জিনিস, ওপরের লেখচিত্রে তাপমাত্রা আছে কেলভিন স্কেলে, নিচে আছে সেলসিয়াস স্কেলে। এখানে লেখচিত্র হবে ঠিক এরকম, আর এই মানটা হবে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দ্বিতীয় সমীকরণ থেকে স্পষ্টত যে সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেল তাপমাত্রায় আয়তন শূন্য হবে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। পরম শূন্য তাপমাত্রা, এই পরম শূন্য তাপমাত্রাকে 0 কেলভিন ধরে বিজ্ঞানী লর্ড কেলভিন তাপমাত্রা পরিমাপের নতুন একটা স্কেল প্রণয়ন করেছেন, যা কেলভিন স্কেল নামে পরিচিত। তো এখানে আমরা আরেকটু বিস্তারিত বই থেকে দেখে নেব। তাহলে আমরা এখন কনক্লুশনে আমরা শেষের দিকে চলে এসেছি। চাপের সূত্র আমরা বলবো রেনর সূত্র, সেখানে চাপ আসলে পরম তাপমাত্রার সমানুপাতিক। আর অ্যাভোগাড্রোর সূত্র হলো যে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তো আমরা খুব সংক্ষেপে শেষ করব, আর 2-1 মিনিট। আমরা বয়েলের সূত্রে দেখেছিলাম V1/P যখন টি স্থির। চার্লসের সূত্রে দেখেছিলাম V সমানুপাতিক টি যখন পি স্থির। এই সমীকরণ দ্বয়কে যদি আমরা একত্রিত করতেই পারি, তাহলে আমাদের সমীকরণ দাঁড়াবে V সমানুপাতিক টি গুণন 1/P বা PV সমানুপাতিক টি। এখানে খেয়াল করার বিষয় হলো, যদি আমরা সমীকরণ দ্বয়কে একত্রিত করি তাহলে কোনটি স্থির থাকবে? বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির ছিল, চার্লসের সূত্রে চাপ স্থির ছিল। উভয় যদি একখানে করি তাহলে আসলে কোনোটি স্থির হবে না। তাপমাত্রা এবং চাপ উভয়ই পরিবর্তনশীল। বা আমরা যদি এখন সমীকরণে যাই তাহলে পিভি সমান হবে কেটি, বা PV/T সমান হবে কে। 1 মোল আদর্শ গ্যাসের জন্য এই সমীকরণটা আমাদের দাঁড়াবে PV = RT, এবং N মোল গ্যাসের জন্য আমাদের দাঁড়াবে PV সমান nRT। আমি সর্বশেষ একটা সমীকরণ, একটা লেখচিত্র এঁকে আজকের ক্লাস শেষ করব। আমি ছাত্রছাত্রীদের বলবো দুটো লেখের মধ্যে কোনটা সঠিক। এদিকে দেওয়া হলো পি, এদিকে পিভি। আর একটা লেখ এক্স অক্ষে দেওয়া হলো টি, উপরে দেওয়া হলো পিভি। কোন লেখ কেমন হবে? এখানে আমরা দেখব আমাদেরকে লেখ কেমন হবে। যদি প্রশ্ন করতে চেয়েছিলাম, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। চাপ যদি বাড়াই, আমাদের দেখতে হবে চাপের সাথে পিভি এর রিলেশন কি। আবার নিচে দেখতে হবে তাপমাত্রার সাথে পিভি এর রিলেশন কি। চাপ যদি আমরা বাড়াই, চাপ বাড়ালে পিভি এর কোনো পরিবর্তন হয় না। ইতিপূর্বে আমরা দেখেছি লেখটা হবে একচক্রের সমান্তরাল। আর একটু আগে আমরা একটা সমীকরণ লিখেছিলাম পিভি সমানুপাতিক টি, অর্থাৎ তাপমাত্রা বাড়লে পিভি কিন্তু বেড়ে যাবে। তাহলে টি বাড়লে পিভি বাড়ে, লেখটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। আমরা আজকে ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো। আমি লক্ষ্য করি যে অনেক ছেলেমেয়ে প্রতিদিন ফেসবুকে
প্রোফাইলে ছবি আপডেট করি, অনেক কবিতা লেখি, এগুলো ভালো, কিন্তু পড়াশোনার ক্ষতি করে এগুলো করা কতটুকু ভালো ভেবে দেখবি। বিশেষ করে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছেলে মেয়ে, আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা ফেসবুকে বা আদার্স কোনোভাবে সময় নষ্ট না করে পড়াশোনা করো, যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করো। এক্সেস করলে তার খেসারত কিন্তু বাবা তোমাদেরকে দিতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। খোদা হাফেজ।